আমাদের লোকেশন ম্যাপ হারাই ফেলছে যে ক্যাপ্টেন। হারানোর পরে তো আমরা অনেক সবাই কান্নাকাটি, সমুদ্রের পরিস্থিতি খারাপ, সবাই আল্লাহর কাছে আর কি মন করছে আমাদের জীবন শেষ, জীবন ভিক্ষা চাওয়ার মতো। রাত হইলো, সারা রাত সবাই সেম কান্নাকাটি। এমনও হয়েছে আমরা দুই সাইডে ওপরে ছিলাম, তো যারা নিচে ছিল গ্যাসের গন্ধে বমি করে অস্থির, না বাঁচার মতো, তারা সবাই উপরে উঠে আসছে, নৌকার উপরে পানি উঠে আসছে ঢেউয়ে। এমনও হয়েছে এক পাশের মানুষ সমুদ্রে লাশ ভেসে যাচ্ছে, সেটাও পর্যন্ত দেখছে। আতঙ্কে তো সবাই শেষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম। আর যখন 2টা বছর আগেও মালয়েশিয়াতে ছিলাম, এই পতাকাগুলো কাছের থেকে দেখার খুবই একটা নেশা ছিল, ইচ্ছা ছিল। আর বর্তমান সময়ের আমাদের মতো বয়সী ছেলেদের জন্য একটা ড্রিম ফ্ল্যাগ বলা যাইতে পারে। তো এই যে এখন আমি এই পরিবেশে হাঁটতেছি, এটা কিন্তু এত সহজে পাওয়া না। অনেকের কাছে ভিডিওটা লম্বা হইতে পারে, তো ধৈর্য যাদের আছে স্কিপ না করে দেখতে পারো। আজকে শেয়ার করবো তোমাদের সবার কাছে যে বর্তমান সময়ের হাজার হাজার মানুষের ড্রিম কান্ট্রি ফ্ল্যাগ দেখে তো বুঝতেই পারছো ইতালি। কীভাবে আমি আসলাম, তাও কত 2 মাসের সময়ের মধ্যে। তো যাদের ধৈর্য আছে ধৈর্য ধরে ভিডিওটা দেখো। বাংলাদেশ না, কারণ প্রথমত মালয়েশিয়া আসলাম, মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রি হয়ে লিবিয়া হয়ে আসলাম। জীবন যুদ্ধের একটা অংশ আজকে সবার মধ্যে শেয়ার করবো। ওকে, লেটস গো। সাইডে সমুদ্র পার আছে, যাই, চলো বসে গল্প করা যাক কেমন। তো ফাইনালি কিন্তু সমুদ্র পাড়ে চলে আসলাম। এই সেই ভূমধ্য সাগর যেটা পাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ এই দেশটাতে চলে আসছি। তো সেই গল্পটাই শোনাই, যদিও এত সহজ ছিল না যতটা সহজ করে আজকে আপনাদের গল্প শোনাবো। 2024-25 মালয়েশিয়াতে ছিলাম। যারা আমার চ্যানেলে পুরাতন তারা তো জানেন, একটা সবজি বাগান ফুল বাগানে কাজ করতাম। তো তারপরেই হঠাৎ করে ইচ্ছা জাগলো, নেশা জাগলো চলে আসার দেশে। কারণ কোম্পানি ততটাও ভালো ছিল না, স্যালারি প্লাস কাজ খুবই কষ্টকর হয়ে যাইতো, বেতন সেরকম দিত না। তো দেখলাম যে লাইফে কিছু রিস্ক না নিয়ে করলে বড় কিছু করা পসিবল হবে না। যদিও সব কিছু আল্লাহর তরফ থেকে আসে, ধন সম্পদ অর্থ, তারপরে নিজেকে তো কিছু লাইফে করতে হয়, না করলে তো আর আল্লাহ সরাসরি কারোর ঘরে সম্পদ দেয় না। তো চলে আসলাম দেশে 2025 সালের শেষের দিকে, ডিসেম্বর মাসে। 31 ডিসেম্বর 2025 জমা দিই আমাদের এজেন্টের কাছে পাসপোর্ট, ফিঙ্গার দিই। তো আমাদেরকে ওমরার জন্য ফিঙ্গার দিতে বলে। ফিঙ্গার দেওয়ার পরে দীর্ঘ আবার প্রায় 2 মাস অপেক্ষা করার পর 23 থেকে 24 রোজা সম্ভবত 14 তারিখ আমাদেরকে জানায়। 16 তারিখ ভোরবেলা আমাদের ফ্লাইট। জানানোর পরে বাসা থেকে রওনা দিই 15 তারিখ রাত 9টার দিকে। রওনা দেওয়ার পরে 9টার দিকে বড় ভাইয়ের সাথে রওনা দিলাম। বাসা থেকে রওনা দিয়ে এয়ারপোর্টে গেলাম, যাই সব কিছু বোর্ডিং পাস কমপ্লিট করে, ইমিগ্রেশন কমপ্লিট করে ভোর 6টার দিকে উঠলাম ফ্লাইটে। প্লেনের মধ্যে বসে থাকলাম প্রায় 2 ঘন্টা। প্লেন আর ফ্লাই করে না। তো হঠাৎ করে অ্যানাউন্স করলো মাইকে যে আমাদের যে দুবাই এয়ারপোর্টে প্লেনটা ল্যান্ড করবে। তো ফার্স্ট ফ্লাইট ছিল দুবাইতে ড্রোন হামলা হয়েছে। তো সবাইকে প্লেন থেকে আর কি নিয়ে গেল। আবার এয়ারপোর্টের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে জানাই দিল রাত 12টার পরে ফ্লাইট হবে। সারাদিন এয়ারপোর্টের মধ্যে বসে না থেকে চলে গেলাম এয়ারপোর্টের বাইরে। সবাই এয়ারপোর্টের বাইরে যাই একটা হোটেল ভাড়া নিয়ে, কারণ সবাই যেহেতু অনেকে রোজা রাখছিলাম, এর জন্য আর এয়ারপোর্টের মধ্যে ইফতারের তো কোনো ব্যবস্থা হবে না, বাইরে যাই ইফতার করার জন্য চলে গেলাম। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যার সময় ইফতার সারলাম। ইফতার সেরে দেন আবার রওনা দিলাম সন্ধ্যার পরে এয়ারপোর্টে রওনা দেওয়ার পরে 17 তারিখ, দিনটা 17 তারিখ হয়ে যায়। রাত 12টার পরে প্লেনের মধ্যে উঠলাম। ওঠার পরে প্লেন ফ্লাই করলো। প্লেন ফ্লাই করার পরে দুবাই যাই পৌঁছালাম। দুবাই 8 ঘন্টা দুবাই এয়ারপোর্টে থাকলাম। দুবাই থেকে দেন সন্ধ্যার দিকে আবার রওনা দিলাম জেদ্দার উদ্দেশ্যে। আনুমানিক ইফতারের ঠিক কিছুক্ষণ আগে জেদ্দা এয়ারপোর্টে পৌঁছাইলাম আমরা। ইফতার করলাম জেদ্দা এয়ারপোর্টের মধ্যেই। তারপরে আমাদেরকে ছোট একটা প্রাইভেট কার আইসা নিয়ে গেল। আমাদেরকে নিয়ে যাওয়ার পরে একটা হোটেলে উঠালো। তো হোটেলে থাকলাম 26-27 রোজা। তারপরে 29 রোজার দিন, যেটা 4 রাত ছিল সৌদি আরব, আমরা আলহামদুলিল্লাহ উমরা করতে পারলাম। উমরা কমপ্লিট করে ওই দিন রাত্রে রুমে এসে মাথার চুল ফালায়ে তারপরে আবার রওনা দিলাম তো কাবাঘর মসজিদে, ওইখানে ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়ে ফিরে আসলাম। 15 দিন যাবত সৌদি আরব ছিলাম। সৌদি আরব 15 দিন থাকার পরে
28 তারিখে সম্ভবত, সরি 28 না 29 তারিখে মেবি আমাদেরকে ফ্লাইট দিল তুরস্কের। তো তুর্কি এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা দিলাম সকাল 7টার দিকে। 7টার দিকে মক্কা থেকে রিয়াদ এয়ারপোর্টে আসতে প্রায় 11 ঘন্টা সময় লাগলো। 11 ঘন্টা পরে রাত্রে ফ্লাইট ছিল 12:10 ফ্লাইট ক্যান্সেল হয়ে ফ্লাইট হচ্ছে লেট করে দিল। ভোর সকাল 6টার দিকে ফ্লাইট দিল। 6টার দিকে ফ্লাইট হওয়ার পরে চলে গেলাম তুর্কি এয়ারপোর্টে। তুর্কিতে যখন আমরা নামি তখন হয়তো 12টা বাজে। তো আমাদের নেক্সট ফ্লাইট ছিল তুর্কি থেকে বেঙ্গাজিতে। তো যেহেতু আমাদের প্রায় একদিনের ট্রানজিট দেয়, এয়ারপোর্টের মধ্যে একদিন থাকতে হবে। তো সারাদিন যাওয়ার পরে আমরা যখন 12টার দিকে নামি, সারাদিন এয়ারপোর্টের মধ্যে ঘোরাঘুরি করি। রাত্রে এয়ারপোর্টের মধ্যে কোনো মতো ছিটে এসে এমনিতে এরকম এয়ারপোর্টের সিটগুলোতে ঘুমাই, খাওয়া দাওয়া ভেতরেই, শুকনো খাবার। যখন ইমিগ্রেশন কমপ্লিট করে টপ ফ্লোরে উঠলাম, নিচে নামে প্লেনে উঠবো, সেম তখন বড় স্ক্রিন বোর্ডে দেখি ফ্লাইট ক্যান্সেল। কারণ বেঙ্গাজিতে বালিঝড় হয়েছে, যার জন্য ফ্লাইট ক্যান্সেল করে দিছে। তখন ভোর হচ্ছে আনুমানিক 5টা কি 6টা আনুমানিক। তো আমরা ওয়েট করার পর সারাদিন আমাদের তুর্কি এয়ারপোর্টের মধ্যেই রাখলো। ওইখানে যারা ইমিগ্রেশন অফিসার বা এয়ারপোর্টে যারা কাজ করে তারা ছিল, অফিসারগুলো। তো আমাদেরকে 72 ঘন্টার ভিসা করে দিল ইনস্ট্যান্ট। ভিসা করার পরে আমাদেরকে সবাইকে সিরিয়াল করে প্রায় 200 থেকে 250 প্যাসেঞ্জার হবে, সবাইকে নিয়ে গেল একটা ইস্তাম্বুলের একটা হোটেলে, তুর্কি ইস্তাম্বুল ইউরো হোটেল নাম। তো সেইখানে আমাদেরকে রাত 9টা থেকে সম্ভবত 9টার দিকে রুম দেওয়া হলো। রুম দেওয়ার পরে আমরা রেস্ট করলাম। রেস্ট করার পরে রাত্রে ওইখানে ডিনারের ব্যবস্থা ছিল, ঘুমাইলাম। তো ঘুমানোর পরে ভোরবেলা আবার উঠে সবার নাস্তার ব্যবস্থা ছিল, নাস্তা করে দেন এয়ারপোর্টের বাস এসে আমাদেরকে পিক আপ করে নিয়ে যায় এয়ারপোর্টে। নিয়ে যাওয়ার পর আনুমানিক 12টার দিকে আমাদের ফ্লাইট হয়, নেক্সট ফ্লাইট বেঙ্গাজি। তো বেঙ্গাজি যাওয়ার পরে যখন প্রথম বেঙ্গাজিতে নামি, আমার কাছে ভিডিও ছিল, কিন্তু পরবর্তী ধাপে বলবো আমার সেই ফোনটা বর্তমান নাই। লিবিয়া থেকে ফোনটা আর কি রেখে দেয় তো যারা হচ্ছে আমাদেরকে রিসিভ করে। তো প্লেন থেকে যখন ভিডিও করি মনে হচ্ছে একটা মরুভূমির মধ্যে প্লেন ল্যান্ড করবে। সবার মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে গেল। একটা যে এয়ারপোর্টে আমরা নামতেছি সেটা কেউ বুঝতে পারছি না। আমরা ভাবতেছি একটা বিধ্বস্ত ধ্বংস স্তূপের মধ্যে নামতেছি। চারপাশে শুধু ভাঙা প্লেন ছাড়া আর কিছুই নাই। যে এয়ারপোর্টে ল্যান্ড করছে সেই রাস্তাটাও ভাঙা, প্লেন ঝাঁকি দিচ্ছে। তো যাই হোক, প্লেন থেকে নামার পর একটা একেবারে ধুলো পড়া একটা বাস এসে আমাদেরকে নিয়ে গেল একটা টিনের হচ্ছে ছাউনি, সেখানে সিরিয়াল করে দাঁড় করাইলো। ভেতরে মেশিন যে ব্যাগ চেক করে সেই মেশিনগুলো ভাঙা নষ্ট। তো সবাইকে নিয়ে বসাইলো একটা বিল্ডিংয়ের মধ্যে। কাউকে দেখেই মনে হচ্ছে না এরা এয়ারপোর্টে চাকরি করে বা এরা হচ্ছে অফিসার কোনো। তো দেখেই মনে হচ্ছে এরা মাফিয়া বা নর্মাল সিম্পল হচ্ছে চাকরি করে এমন। তো যার এজেন্টে দালালের লোক তার নিয়ে গেল। আমরা টোটাল 5 জন ছিলাম। আমাদের এজেন্টের তো 5 জনকে নাম ধরে পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টের পেছনের একটা দরজা দিয়ে আমাদেরকে নিয়ে গেল। তো পেছনের দরজা দিয়ে নিয়ে যাওয়ার পরে একটা ছোট্ট একটা প্রাইভেট কার বসাই দিল। প্রায় 2 ঘন্টা যাবত, তখন আনুমানিক বিকেল 3টা বাজে। 1.5-2 ঘন্টা মতো বসে থাকার পরে গাড়ি চালাইলো, যে আমাদের যে ড্রাইভার ছিল গাড়িতে করে নিয়ে গেল বেঙ্গাজির রিসিভ ক্যাম্প। সেখানে আমাদেরকে নিয়ে রাখলো। পরিবেশ প্রথমত যখন ঢুকলাম তখন রুমগুলোতে ঢুকলেই আর কি পরিবেশ বোঝা গেল যে লিবিয়া আসছি, আতঙ্কের শহর। দরজা জানালা সব কিছু বন্ধ, একটা রুমের মধ্যে 24-25 জন লোক। তারপরে আমাদেরকে 2বার খাওয়ার ব্যবস্থা ছিল, সকাল 12টা-1টার দিকে, সকাল না দুপুর হয়ে যায় অবশ্য। তো 10টা 11টা 12টা কোনো দিন 1টার সময়ে পাতলা খিচুড়ি খাওয়াইতো, যেটা অনেকে খাইতে পারতো, অনেকে ফেলাই দিত। মান খুব ভালো না খাবারের, অবশ্য জীবন বাঁচানোর জন্য খাইতো সবাই। আবার রাত হচ্ছে 12টা-1টার দিকে খাবার দিত। কোনো দিন ডাউল ভাত, কোনো দিন মুরগি দিত, তবে ততটা খাবার ভালো কোয়ালিটি ছিল না। তো ওই রকম পরিবেশে থাকলাম 26 দিন না 27 দিন থাকলাম ওইখানে। তো ওইখান থেকে কিন্তু অনেককে নিয়ে যায় মিশ্রতা অথবা জোয়ারা, এই জায়গাগুলোতে, ত্রিপুলি, এই জায়গাগুলোতে নিয়ে যায়। কিন্তু আমাদেরকে হঠাৎ করেই একদিন ডাক দিল যে তোমাদের কালকে নিয়ে যাবে। তো আমরা রেডি হয়ে থাকলাম। আমাদেরকে কয় তারিখে, সম্ভবত 28 তারিখে
28 তারিখে নিয়ে গেল হচ্ছে গাড়িতে করে। আমরা জানি সবাই আমাদেরকে ত্রিপুলি নিয়ে যাচ্ছে। তো আমরা রওনা দিলাম, গাড়িতে করে রওনা দিলাম। বিভিন্ন 10 মিনিট 15 মিনিট পর পর চেকপোস্ট কমপ্লিট করে ইমিগ্রেশন বলতে রাস্তার ইমিগ্রেশন। অবশ্য আগে থেকে কন্ট্যাক্ট করা ছিল আমাদের যে দালাল, লিবিয়ার বড় হয়তো দালাল, তারা কন্ট্যাক্ট করে রাখে পুলিশদেরকে, কারণ তারা আমাদের গাড়ি দেখলেই তেমন কিছু জিগাইতো না, ছেড়ে দিত। তো আমরা রওনা দিলাম বিকেল 5টার দিকে। গাড়ি চললো অনেকক্ষণ, প্রায় রাত 1টা। কেমনে কি কত দূর গেছে কেউ জানে না, শুধু মরুভূমি, ফাঁকা রাস্তা। মাঝে অবশ্য একবার ব্রেক করছিল একটা মসজিদের কাছে ওয়াশরুমের জন্য, আর বাকি সময়টা রাস্তা চলছে। অবশ্য আমাদের টোটাল গাড়িতে 9 জন ছিলাম, পেছনে 4 জন, তারপরে 3 জন, সামনে 2 জন, এভাবে বসেছিলাম। আমাদেরকে ডিকির মধ্যে করে আর নেই নাই। যখন রাত 1টা বাজে তখন একটা জায়গা, ফাঁকা একটা জায়গাতে ড্রাইভার গাড়ি থামায় 1 ঘন্টা রেস্ট করলো, ঘুমাইলো। আমরা সবাই বসে থাকার পরে গাড়ি আবার নিয়ে চালু করলো। তারপরে মসজিদ মার্কেট বলে না, সেই মসজিদ মার্কেট অনেকে চেনে অনেকে চেনে না, ওইখানে তো নিয়ে যাই। গাড়ি থামায় আমাদেরকে ডিনার করাইলো, রাত্রে খাবার খাওয়ার টাইম 20 মিনিট মতো দিছিল। আমরা সবাই খাবার শেষ করে, ওয়াশরুম, খাবার এই অল্প সময়ের মধ্যে শেষ করে রওনা দিলাম। তো রওনা দেওয়ার পরে আবারও গাড়ি চললো প্রায় 1 ঘন্টা। গাড়ি চলতে হুট করে গাড়িটা একটা ছোট মসজিদের সাইডে ঢুকাই দিল, মেন রাস্তা থেকে ভেতরে। অনেকগুলো বড় ট্রাক ছিল। তারপরে হঠাৎ করেই একটা কালো গাড়ি আসলো, আমাদের পেছনে আরেকটা গাড়ি আসলো, আরও 9 জনকে নিয়ে আসলো। টোটাল 18 জনকে ওই একটা গাড়ির মধ্যে, যে বাংলাদেশের যে মাইক্রোগুলো থাকে নর্মালি কয় সিটের, 6 সিট 8 সিটের যে ছোটো মাইক্রো, সেই মাইক্রোর মধ্যে আমাদেরকে 18 জনকে ডাইরেক্ট ঢুকাইলো। ব্যাগ ট্যাগ ছুঁড়ে দিলাম ভেতরে। তো কোনো মতো হাত সরাইলে সেই হাত ঢুকাইতে পারি না, পা সরাইলে ঢুকাইতে পারি না, এমনি করে আমাদেরকে নিয়ে গেল অন্ধকার, হালকা অন্ধকার মরুভূমির মধ্যে ঝাঁকি দিতে দিতে নিয়ে গেল একটা ঝোপের মধ্যে। অন্ধকার গাড়ি থেকে নামানোর সাথে সাথে আমাদের কাছ থেকে ফোন নিয়ে নিল। ব্যাগ আমাদের গাড়ির মধ্যেই আছে, আমাদের হাতে কিচ্ছু নেই, বুকে শুধু একটা ছোট ব্যাগ। তো আমরা সবাই, মানে আল্লাহর যত নাম আছে, দোয়া ইউনুস আছে, সবাই ভয়ে। তখন সবাই একেবারে আতঙ্ক, যে এই বুঝি আমাদেরকে মাফিয়া ধরছে না কে ধরছে কেউ জানি না। আমাদেরকে একটা অবস্থা খারাপ পজিশন, সবার ভয়ে কাঁপতেছি। 1 2 জন না, আমরা টোটাল 18 জনই। খুবই ভয়, আতঙ্ক, কারণ নির্জন মরুভূমি। আমাদেরকে নেওয়ার কথা ত্রিপুলি ক্যাম্পে, রুমে, কারণ সবাইকে এই বেঙ্গালি থেকে ত্রিপুলি নেয়। আমরাও রওনা দিছি ত্রিপুলির উদ্দেশ্যে, আমাদের দালালও বলছে ত্রিপুলি। কিন্তু হঠাৎ করে আমাদেরকে এরকম মরুভূমির মধ্যে নিয়ে আসছে, সবাই আতঙ্ক। লিবিয়া দিয়ে যারা আসছে সবাই তো আতঙ্কেই থাকবে, স্বাভাবিক। আমাদেরকে এমন একটা পরিবেশে রাখলো, সবাই আতঙ্ক, ভয়। এক সাইডে খেজুর পাতা দিয়ে আপনার হচ্ছে বেড়া মতো দেওয়া, এক সাইডে ছোটো ছোটো গাছ, ছোট্ট একটা ঝোপ, ওর মধ্যে ঢুকাই দিল। তো ওইখানে যাই আমরা দেখি মিনিমাম আরও 30 জন মতো বসে আছে অনেকক্ষণ আগে থেকে। তো তাদের সাথে কথা বললাম যে আপনারা এখানে কতক্ষণ আসছেন? বললো যে আমরা 2 ঘন্টা এসে বসে আছি। তো অনেকক্ষণ কথা বলতে বলতে আতঙ্কে থাকতে থাকতে হঠাৎ করে সেই লিবিয়ানরা আসলো। আবার আসার পরে আমাদেরকে সেম ওইভাবেই আনুমানিক গাড়িতে 25-30 জন এক একটা গাড়িতে করে নিল। নেওয়ার পরে আমাদেরকে অনেকক্ষণ ভাঙা রাস্তার মধ্যে দিয়ে চালাইতে 20 মিনিট মতো চালানোর পরে একটা রুমের কাছে এনে গেট খুলে দিল গাড়ির। সবাই তাড়াহুড়ো করে নেমে পড়লাম। গাড়ির মধ্যে থেকে হচ্ছে ব্যাগগুলো ছুঁড়ে ফেলাই দিল। তো অনেকের ব্যাগ ছিল, অনেকের ছিল না। আমার ব্যাগ তো পেয়ে গেছিলাম যাওয়ার পরে। তো রুমে ঢুকলাম, 3টা রুম ছিল। তো ওর মধ্যে প্রায় আরও 20-25 জন ছিল আগে থেকেই। টোটাল আমরা 70 জন হলাম রুমের মধ্যে। 30 জন মতো ছিল আনুমানিক, সঠিক বলতে পারবো না, কারণ আমরা 18 জন আসছিলাম, আর আগে থেকে কিছু জঙ্গলের মধ্যে ছিল, আর রুমের মধ্যে আগে থেকে কিছু ছিল। তো আসার পরে কিছুক্ষণ পরে যারা রুমের মধ্যে ছিল তারা আমাদেরকে ছোট ছোট পাউরুটি, জুস খাবার দিল। তারপরে তাদের থেকে জিজ্ঞাসা করলাম যে এই জায়গাটা কোথায়, জায়গার নাম কি, আপনারা কতদিন আছেন? তারা বললো তারাও আনুমানিক 4 দিন আছে। তাদেরকে ত্রিপুলি থেকে নিয়ে আসা হয়েছে। ত্রিপুলি যে গেম জায়গাটা, ত্রিপুলি ওইখানে নাকি প্রচুর পরিমাণ রেট চলে ওই সময়, যার জন্য ত্রিপুলি থেকে আমাদের ওই এরিয়াতে নিয়ে আসা হয়েছে। ওই এরিয়ার নাম শ্রোতা। আমাদের বেঙ্গাজি থেকে নিয়ে আসছে, ওদেরকে ত্রিপুলি থেকে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে সবাইকে টোটাল আমরা 70 জন হলাম একই রুমে। আমাদেরকে ওইখান থেকে নাকি গেম দেবে, আর ওইটা নাকি বোট ঘর যেটা বলে, কারণ ধাপে ধাপে তো হয়। আপনার রিসিভ ঘর হয় বেঙ্গাজিতে নামার পরে, দেন হচ্ছে ত্রিপুলি নিয়ে যায় গেম ঘরে, গেম ঘর থেকে বোট ঘরে, বোট ঘর থেকে হাঁটায় সমুদ্র পাড়ে নিয়ে নৌকায় উঠায়।
তো যাই হোক, আমাদের বেঙ্গালি থেকে সরাসরি ভোট করে ঢোকাইছে। আমরা ওইখানে আনুমানিক 3 দিন ছিলাম। তো প্রতিদিন রাত্রে শোনা যায় যে গেম হবে হবে, আবার শুনি ঢেউ বেশি, যার জন্য গেম হয় না। অপেক্ষা করি, রাত জেগে থাকি। 3 দিন আনুমানিক রাত জাগার পরে 4র্থ দিন ঘুমাই গেছি সবাই দ্রুত, 11টার দিকে ঘুমাই গেছি। হঠাৎ করে রাত 3টার দিকে এসে লিবিয়ান মানে গেটের সামনে যে ছিল তারে শুধু ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে উঠায় বলছে দ্রুত রুম থেকে বেরো। সবাই আতঙ্কে উঠে পড়ে বেরোইছে। 25 জন করে টোটাল গাড়িতে করে নিয়ে গেছে। আমরা ছিলাম লাস্টে। আমরা যে বাদ বাকি 20 জন ছিলাম, আমাদের দিয়ে 3টা রুম ক্লিন করাইলাম। ময়লা যাচ্ছিল, যার উপর ঘুমাইছি, কার্পেট সব কিছু। এর মধ্যে একটা ঘটনা আছে, আমরা যে রুমগুলোতে ছিলাম, অস্বাস্থ্যকর পরিবেশ, সব থেকে নোংরা পরিবেশ লিবিয়াতে। আমরা যে ইসের উপর দিয়ে ঘুমাইছি, বেডশিট নিচে, তার নিচ দিয়ে এই সাইজের পোকা যাইতো, সাদা, খাবার পচে গেলে যে পোকা হয়। আর মানুষের শরীর যদি সে হচ্ছে এরকম টি শার্ট খুলতো না, ভেতর দিয়ে ছোটো ছোটো উকুন পাইতো। বাংলাদেশের মানুষের মাথায় হয়, আর লিবিয়াতে মানুষের শরীরে উকুন হয়ে যায়, যারা পুরাতন, চুলকানির তো কোনো অভাব নাই, শরীর পচে গেছে এমন লোক দেখছি। ওই ইসে যায়, গেম ঘরে যায়, হাত পা পচে শেষ হয়ে গেছে। আল্লাহর রহমতে আমাদের তেমন কিছুই নেই, যারা আমরা নতুন 1 মাস 2 মাস। তো যাই হোক, 25 জন করে নিয়ে গেল। আমরা রুম ক্লিন করলাম, গাড়িতে করে আবার নিয়ে গেল, চাপাচাপি করে ঢুকলাম। অনেকে অনেক রকম আঘাত পাইছে, আমিও মাথায় গুঁতা একটা খাইছিলাম গাড়িতে, যদিও কষ্টের বিষয়টা হাসি দিয়ে বলতেছি। তারপরে আনুমানিক 20 মিনিট গাড়ি চলার পরে একটা বাড়ির পেছন সাইডে, এক সাইডে মরুভূমি, প্রচুর বাতাস আসতেছে, বোঝা যাচ্ছে পাশে সমুদ্র। আরেক সাইডে একটা ঘর, তবে পেছন সাইডে আমাদেরকে গাড়ি থামাইলো। তো সিরিয়াল করে সবার মাথা নিচ করে ওই বাড়িতে ঢোকাইলো। ঢোকার পরে দেখলাম যে অনেক সুন্দর একটা বাড়ি, ভেতরের পরিবেশ খুবই ভালো। তো আনুমানিক 2-3 দিন ওইখানে রাখছিল। তো তারপরে আমাদের যে এজেন্ট, তার সাথে ফোনে কথা হয়েছিল অনেকের। কথা হওয়ার পরে বললো যে রবিবার রাত্রে কি সোমবার ভোরবেলা তোদের গেম হবে, বোটে করে নিয়ে যাবে। তো সোমবার রাত্রে সবাই অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে আমাদেরকে আনুমানিক 2টার দিকে কিছু মানুষকে আগে নিল তেল ওঠানোর জন্য, নৌকাতে চলে গেল তারা। আর আমরা পেছনে 3টার দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার পরে রুম থেকে বের করলো। বের করার পরে 25 জন করে প্রথম তো কিছু তেল নেওয়ার জন্য নিয়েছে, বাদ বাকি সবাইকে 25 জন করে নিয়ে গেল। আমাদেরকে রুম থেকে একজন লিবিয়ান মুখোশ পরা, হাতে হচ্ছে এটা আছে, তো মুখোশ পরা কালো একজন সামনে, আর আমরা ওর পেছন দৌড়াচ্ছি। মরুভূমি, বাতাস আসতেছে, পায়ে কোনো জুতা নাই, শুধু পরনে যে পোশাক এইটাই, জ্যাকেট এইটাই, জুতা সব কিছু লিবিয়ানরা রেখে দিছে। তো দৌড়াচ্ছি, পায়ে কাটা ফুটতেছে সমুদ্রের মধ্যে, মানে সমুদ্র বলতে ওই আপনার যে মরুভূমির কাটা। একটু করে দৌড়াই, পায়ের কাটা সরাই, একটু করে দৌড়াই, হাঁপায়ে যাই, বসি। আনুমানিক 20 মিনিট দৌড়াইছি লিবিয়ানদের পেছনে। তারপর একটা জায়গায় বসাইলো, উঁচু পাহাড়ের সাইডে ঝোপে, আর পাশে থেকে সমুদ্রের গর্জন শোনা যায়। বাংলাদেশে যেমন ঝড় হয় না বৈশাখ মাসে, কালবৈশাখী ঝড় যেটা বলে, এমন সাউন্ড আসতেছে সমুদ্রের। তো কিছুক্ষণ পর একটা গাড়িতে করে নৌকা টেনে নিয়ে আসলো, কাঠের নৌকা দেখলাম, অনেক বড় কাঠের নৌকা। গাড়িটা গড়ায় সমুদ্রের মধ্যে দিছে, আর একটা নৌকা এইভাবে থাকে, এইভাবে হয়ে পড়ছে, খাড়া হয়ে পড়ছে, আর সমুদ্র ঢেউ এসে নৌকাতে বাড়ি দিচ্ছে। আমাদের সবাইকে নিয়ে গেল নৌকাটা ঠেলে নিচে নামানোর জন্য, মানে পানিতে রাতে ভাসে, কিন্তু এইভাবে নৌকাটা খাড়া হয়ে পড়ছে, গাড়ি থেকে ঠেলা গাড়ি উল্টে গেছে। তো প্রায় রাত 3টা থেকে 4টা 5টা পর্যন্ত চেষ্টা করছি সবাই মিলে, লিবিয়ান প্লাস আমরা টোটাল 70 থেকে 80 জন মানুষ। আর কিছু পাকিস্তানি পরে অ্যাড হয়েছিল আমাদের 70 জনের সাথে, আর কিছু মিশরি লোক যারা নৌকা চালায় আর কি, তারা, আর তাদের সাথে কিছু মানুষ। তো আমরা সবাই মিলে চেষ্টা করেও নৌকা পানিতে নিতে পারলাম না। আনুমানিক ভোরবেলায় হচ্ছে নৌকা হয়ে গেল। ওরা আমাদেরকে ফিরাই গাড়িতে করে নিয়ে যাওয়ার পরে নৌকা পুরাই দিছিল। ওই দিন আমাদেরকে অন্য আরেকটা রুমে নিয়ে গেল, প্রায় 40 মিনিট গাড়ি চালায়। যখন ভোর হয়ে গেল নিয়ে গেল আমাদেরকে, নিয়ে যাওয়ার পর একটা রুমে রাখলো। আর পুরো শরীর তো ভেজা, নৌকার বড় ঢেউ এসে পুরো শরীর ভিজাই ফেলছে, জ্যাকেট পরা, ফুল প্যান্ট পরা, সব ভিজে গেছে, বালি ভিজে গেছে। তো কিছু মানুষের শরীর ভিজছিল, আমরা যারা নৌকা ঠেলতে গেছিলাম ভিজে গেছিলো, কিছু মানুষ ওপরে ছিল ভেজে নাই। ওই যারা আছে না, কিছু মানুষ কাজে ফাঁকি দেয়, তাদের শরীর শুকনো। তো এমন একটা রুমে নিয়ে গেল যেটা নতুন বিল্ডিং, কোনো পানি নাই, 1 ফোঁটা পানি নাই, টাইলস করা। তারপরে সেই বিল্ডিংয়ে ভোরবেলায় যাই থাকলাম, পুরো শীতে শরীর কাঁপতেছে, জ্যাকেট ভিজা, ওটা ঝুলাইলাম।
সাদা একটা ছ্যান্ডো গেঞ্জি ছিল, ওইটা পরে, আর একটা গামছা ওইটা পরে ঘুম, প্রায় 2 দিন ঘুমাই না, ফ্লোরের ওপর অমনেই শুয়ে থাকলাম, ঠান্ডা ফ্লোরের ওপর। বিস্কিটের প্যাকেট আছে না আপনার, কার্টুন, 3টা কার্টুন ছিঁড়ে, আর কোনো কার্টুন নাই। আমাদের আগে হয়তো কেউ ওই রুমে কাউকে এরকম রাখছিল, বিস্কিট খাওয়াইছিল, সেই বিস্কিটের কার্টুন ওইটা বিছাই ওর পরে শুয়ে থাকলাম কোনো মতো। আনুমানিক 2 ঘন্টা ঘুমাইলাম। তো আনুমানিক 2 ঘন্টা ঘুমানোর পরে উঠে বাইরে যাওয়ার কোনো সিস্টেম নাই, জামা কাপড় শুকানোর কোনো সিস্টেম নাই, ফুল প্যান্ট বালিতে একদম নষ্ট হয়ে গেছে, ফুল প্যান্ট ফেলাই দিলাম। ফুল প্যান্টের নিচে একটা হাফ প্যান্ট ছিল, সেটা পরে কোনো মতো শরীরে শুকাই গেল, জ্যাকেট শরীরে শুকাই গেল। তারপরে ওইখানে সেম ওইভাবেই, আর আমার কাছে একটা উমরার কাপড় ছিল অবশ্য, আমার সব কিছু ব্যাগ, জুতা, ফুল প্যান্ট সব ফেলে দিয়েছিলাম, কিন্তু উমরার কাপড়টা রেখে দিয়েছিলাম, সৌদি থেকে উমরা করছিলাম, ওটার সাথে নিয়ে আসলাম। তো ওটা চিপে শুকাইছিলাম, 1 দিন লেগে গেছে শুকাইতে। তো ওই রুমে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওই রুমেই রাখছিল আমাদের। সোমবার তো ভোরবেলায় আমাদেরকে গেম হওয়ার কথা ছিল, নৌকা উল্টাই গেল, তো গেম হইল না, নিয়ে আসে রাখলো। তো বৃহস্পতিবার আমাদেরকে গেমে রাখলো, আবার গেমে নিয়ে গেল। বৃহস্পতিবার রাত 9টার দিকে আমাদেরকে 50 জন ছিলাম, 50 জনকে ওই রুম থেকে নিয়ে গেল। আমরা ভাবলাম গেমে নিয়ে যাচ্ছি, খুব ভালো, প্রস্তুত সবাই। সারাদিন কোনো খাওয়া নাই, কারণ গেমের দিন আবার খাওয়া যায় না, একটা রুটি একটা জুস খাওয়াইছি শুধু। আর তারপরে কি করছে, আমাদেরকে রাত 9টার দিকে নিয়ে গেছে একটা মরুভূমির মধ্যে, অনেক বড় গর্ত করা, লম্বা একটা জায়গা গর্ত করা, ওইখানে দেখি নৌকা, মাটিতে নৌকা তৈরি করছে, নতুন একটা কাঠের নৌকা, পাশে একটা লোহার ঠেলা গাড়ি। তো আমাদের সবাইকে দিয়ে ওই নৌকার ঠেলা গাড়ির ওপর উঠাইলো সিস্টেম করে, পেছন থেকে যে ধাক্কা দিচ্ছে, আর লিবিয়ানরা যে ধাক্কা দিতে পারছে না তার কাঠ দিয়ে পিটাচ্ছে, কাঠ দিয়ে মারে। ধাক্কা দিতে যদি নৌকা না ওঠে, তো কোনো মতো উঠাইলাম, প্রায় 2 ঘন্টা মতো, 9টা থেকে রাত 11টা সময় লাগলো, 50 জন মিলে নৌকা দিয়ে উঠাইলাম ঠেলা গাড়ির উপর। তারপরে আনুমানিক আরও ঘন্টাখানিক পরে আমাদের বাকি লোক যারা ছিল, কারণ 80 জন মতো টোটাল, 70 জন বাঙালি, বাদ বাকি ওরা, ওদেরকে অন্য রুমে রাখছিল, তো ওদেরকেও গাড়িতে করে নিয়ে আসলো ওইখানে। টোটাল আমরা 80 জন মতো লোক হইলাম, সারা রাত ওইখানে বসে রাখলো। আমাদের তো সারাদিন না খাওয়ার ওপর। লিবিয়ান 1 বোতল 7 লিটারের মতো পানি আনলো, একজনকে দিচ্ছে, 1 ঢোক করে পানি খাচ্ছে, লিবিয়ান নিয়ে নিচ্ছে, লিবিয়ার ওই লোকটা, মানে ওইখানে যে দায়িত্ব। কিছু মানুষ খাইতে পারলো, কিছু মানুষ পারলো না পানি। তো তারপরে রাত 3টা পর্যন্ত ওইখানে বসেছিলাম। 2 গাড়িতে 50 থেকে 60 জন ঢুকাইলো, আর বাকি আমরা যারা ছিলাম নৌকার ভিতর ঢুকাইলো, ঠেলা গাড়ির ওপর নৌকা, ওর মধ্যে আমরা বসলাম, যারা আমরা পেছনে ছিলাম, শেষে উঠছি আর কি। তো আনুমানিক আবার 2 ঘন্টা গাড়ি চলছে, ঠেলা গাড়ি, নৌকা, সামনে একটা গাড়ি দিয়ে বাঁধছে আর কি ঠেলা গাড়িটা, সেই গাড়িটা আনছে, নৌকা শুদ্ধ আমরাও গেছি, খালি ঝাঁকি, কোথায় যাচ্ছি মানে কেউ কিছু বুঝতেছি না, তবে যাচ্ছি, আমরা জানি সমুদ্র পাড়ি যাচ্ছি, নৌকার মধ্যে আতঙ্ক সবাই। হঠাৎ করে বালির মধ্যে ঠেলা গাড়ি গেল আটকে, সবাইকে নামাইলো, গাড়ি ঠেলে আবার ঠেলা গাড়ি উঠাই দিলাম, উঠাই অনেকক্ষণ আবার দৌড়াইলাম গাড়ির পেছন, তখন আর নৌকার ভিতরে ওঠাই নাই, কারণ বালিতে আর নৌকা, এত ভারী নৌকা, আমরা মানুষ চাকা গাড়ি যাই, আমাদেরকে দৌড়াই যাইতে হইলো। কিছুক্ষণ দৌড়ানোর পর আবার নৌকার মধ্যে উঠাইলো। আনুমানিক আবার আধা ঘন্টা চলার পর যখন সূর্য ওঠার টাইম হয়ে গেছে, প্রায় 6টা বাজে আনুমানিক, তো নৌকাটা ডাইরেক্ট নিয়ে নদীর মধ্যে নামাই দিল, সমুদ্রের মধ্যে নামাই দিল। সেদিন সমুদ্রের ঢেউ অবশ্য বেশি ছিল না, অল্প ছিল। সবাই মিলে ঠেলা গাড়ি থেকে আবার ঠেলে নৌকাটারে সমুদ্রের মধ্যে নামালাম। 3600 লিটার টোটাল, 50টা ড্রাম, সম্ভবত 50টা না 60টা ড্রাম, 60 তেল, 40 লিটার 50 লিটার করে তেল। তো সবাই মিলে তেল উঠাইলাম, ঠেলা গাড়ি আবার সমুদ্রের মধ্যে গাড়ি গেছিলো, ওটা উঠাই দিলাম, দেওয়ার পরে সবাই নৌকাতে উঠলাম। ওঠার পরে আমাদের নৌকা ছাড়লো, 75-এর 3টা ইঞ্জিন ছিল, আর হচ্ছে সমুদ্রের মধ্যে রওনা দিলাম। দেওয়ার পরে আনুমানিক বিকেল 3টা পর্যন্ত খুব ভালো মতো সমুদ্রের পরিস্থিতি ভালো ছিল, চলছি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে এত ভয়ঙ্কর ঢেউ শুরু হইলো, সবাই একেবারে ভয়টা শুরু হয়ে গেলো তখন থেকে। তো ডাইরেক্ট আমরা ওইখান থেকেই, যে আমাদের ছিল ক্যাপ্টেন ছিল, নৌকা চালাচ্ছিল, ঢেউয়ের জন্য ও আর আগাতে পারে না, গোল শুরু করে। তো আমরা ক্যাপ্টেনকে, যারা পুরাতন ছিল, 6 মাস 7 মাস 1-2টা গেম দিছে, ধরা খাইছে, সেই ভাইরা বলতেছে সমুদ্রের পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আইএম একটা সংস্থা আছে, কোস্টগার্ড মতো, তো ওরা সবসময় আর কি ধরে আর কি, যারা লিবিয়ায় এরকম গেম দেয় অবৈধভাবে, তাদেরকে ধরে, একমাত্র ওরাই উদ্ধার করে আর কি। কোনো দালালে একটা বোট যদি সমুদ্রের মধ্যে দুর্ঘটনা শিকার হয়, উদ্ধার করতে পারে না।
তো যারা পুরাতন ছিল তারা বলছে আইএমরে কল দাও, আমাদেরকে এসে উদ্ধার করে নিয়ে যাক, কারণ সমুদ্র পরিস্থিতি খারাপ, নৌকা উল্টায় যাবে। তো যাই হোক, সবাই ক্যাপ্টেন যারা ছিল ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত ওইখানেই ঘুরতে থাকলো। 10-15 মিনিট পরে, 20 মিনিট হয়তো, ঢেউ বাতাস থামে গেল। তো সারাদিন রওনা দিলাম, দেওয়ার পরে ভয়ঙ্কর মুহূর্তগুলো তখন থেকে শুরু হলো। সারাদিন রওনা দেওয়ার পরে আপনার রাত হয়ে গেল, রাত্রেও নৌকা কোনো মতো চালালো। যখনই রাত হয়েছে তখন আবার সেম কাহিনী, সমুদ্র ভয়ঙ্কর, মানে ঢেউ প্রচুর। তো এত ঢেউয়ের মধ্যে তো নৌকা চলে না, নৌকার ইঞ্জিন বন্ধ করে ভাসতে থাকলো কিছুক্ষণ। তো দিন গেল, রাত গেল, আবার পুরো দিন নৌকা চললো। হঠাৎ করে মানে অনেক সময় ভিডিও করছে ক্যাপ্টেন যে এই আমরা সিসিলিয়াতে চলে যাচ্ছি, আমরা রিসিভ হবো, কিন্তু কোনো কিছুই পসিবল হয় নাই। হঠাৎ করে আমরা জানতে পারি আমাদের নৌকাতে 2টা জিপিএস দেওয়া হয়েছিল, জিপিএস নষ্ট আছে। জিপিএস নষ্ট, আমাদের লোকেশন ম্যাপ হারাই ফেলছে যে ক্যাপ্টেন। হারানোর পরে তো আমরা অনেক সবাই কান্নাকাটি, সমুদ্রের পরিস্থিতি খারাপ, সবাই আল্লাহর কাছে আর কি মন করছে আমাদের জীবন শেষ, জীবন ভিক্ষা চর মতো। তো সেই দিনও চলে গেল, রাত হইলো, সারা রাত সবাই সেম কান্নাকাটি। এমনও হয়েছে আমরা 2 সাইডে ওপরে ছিলাম, তো যারা নিচে ছিল গ্যাসের গন্ধে বমি করে অস্থির না বাঁচার মতো, তারা সবাই উপরে উঠে আসছে, নৌকার উপরে পানি উঠে আসছে ঢেউয়ে। এমনও হয়েছে এক পাশের মানুষ সমুদ্রের লাশ ভেসে যাচ্ছে, সেটাও পর্যন্ত দেখছে। আতঙ্কে তো সবাই শেষ। তো রাত তখন আনুমানিক 3টা বাজে। আমাদের ভোর 5টায় নৌকা ছাড়ছিল। দিন চলছে, রাত চলছে, পরের দিন চলছে, রাত চলছে। ওই রাত্রে মানে রাত চলছে বলতে রাত 3টার দিকে আমরা আর কোনো উপায় না পেয়ে রিসিভ বোর্ডের ওই ওয়াকি টকি অন করলে তো নাম্বার, অনেক নাম্বার শো করে, সম্ভবত নাম্বারগুলো দালালে দিয়ে দেয়, ওটা সঠিক বলতে পারবো না, না হচ্ছে অটোমেটিক শো করে। তো ইতালিয়ান যে সাগরে রিসিভ শিপগুলো থাকে সেখানে কল দেওয়া হইলো। তো ওরা কল দিয়ে আমাদের লোকেশন চাইলো, লোকেশন দিলাম, বলে তোরা এখনও লিবিয়া সাগরে আসিস। আমরা লোকেশন হারায়ে 2 দিন 2 রাত শুধু লিবিয়া সাগরেই ভাসছি, ইন্টারন্যাশনাল সাগর, মাল্টা সাগর এগুলো পারই করতে পারিনি। তো যাই হোক, তো আমরা খুবই বোঝাই বললাম যে আমাদের নৌকার তেল শেষ হয়ে যাচ্ছে, খাবার শেষ হয়ে যাচ্ছে, আমরা 2 দিন সমুদ্রের মধ্যে ভাসতেছি, ঢেউ প্রচুর, আমরা মারা যাইতে পারি। তো ওরা বললো তখন যে আমরা আমাদের ইটালিয়ান সমুদ্রে না আসলে তো তোদের রিসিভ করতে পারবো না, তোদের লিবিয়ার কোস্ট গার্ডে আমরা ফোন করি, ওরা এসে তোদের নিয়ে যায়, এটা বলে ফোন কেটে দিল। তো তখন অটোমেটিক আমাদের ওয়াকি টকিতে, কারণ আমি সামনে বসেছিলাম ক্যাপ্টেনের পাশে, ওয়াকি টকিতে 6-7টা আনুমানিক কল দিছে লিবিয়ান কোস্ট গার্ড, উনি ধরে নাই। রাতটা কোনো মতো আল্লাহর রহমতে পার হয়ে গেল। বোর্ডে সবাই আজান দেয়, দোয়া ইউনুস পড়ে, আল্লাহর নাম নিচ্ছে, আর কান্নাকাটি তো আছে, কারণ 2 দিন 2 রাত সমুদ্রের মধ্যে খালি ভাসছি। তো তারপরে হচ্ছে সকাল 10টার দিকে আকাশে মেঘ শুরু হয়ে গেল, বৃষ্টি পড়তেছে, প্রচুর ঢেউ, সবাই আতঙ্কে, মন করেন আতঙ্কেই মারা যাওয়ার মতো। আবারও কল দিলাম হচ্ছে ইতালিয়ান যে রিসিভ শিপগুলো তাদের কাছে, তারা বললো আচ্ছা ঠিক আছে, আমরা 4 ঘন্টার মধ্যে তোদের খুঁজে বের করছি, তোদের লোকেশন কল। লোকেশন দেওয়ার পরে ওরা বলে তোদের লোকেশন ভুল, 1 ঘন্টা পর আবার লোকেশন দিবি। তখন বাজে 11টা বাজে আনুমানিক, 11টা বাজে, বৃষ্টি মেঘ কিছুক্ষণ পর থেমে গেছিলো, ঢেউ থামে না। তো আমরা আর লোকেশন দিতে পারি নাই, আমাদের ওয়াইফাই আগেই নষ্ট হয়ে গেছিলো ম্যাপে, এই সে বোর্ডে যে ওয়াইফাই দিছিলো, দালালের সাথেও যোগাযোগ করতে পারে না। এর মধ্যে আবার যখন ওয়াইফাই ছিল, আমাদের ক্যাপ্টেন যে গেম ছাড়ছে তার নাম হাজি আসর সম্ভবত, তো তাকে ডাইরেক্ট ভয়েস দিছে যে সবাই মরে যাবে, কুল্লু মাউত মুদির, এটা বলে দিছে যে সবাই মরে যাবে। তাহলে ভাবেন যে ক্যাপ্টেন ছিল 2 দিন 2 রাত বোট চালানোর পরে লোকেশন হারাই ফেলে, সে এরকম 2 হাত তুলে কান্না করে ফেলছে, সে নিজেই হাল ছেড়ে দিছে, এমন হাল ছেড়ে দিছে, মানে ভেতর থেকে তবে কনফিডেন্স ছিল, সে বোট চালাচ্ছে, বোট চলতেই আছে। তো তারপরে 1 ঘন্টা পর আমরা সকালে লোকেশন দিতে পারি নাই। তারপরে হঠাৎ করে দেখি আকাশে একটা ড্রোন, সাদা একটা প্লেনের মতো ড্রোন আমাদের নিচে নামে আসছে। নিচে নামার পরে আমরা সবাই গামছা উড়াইলাম, গামছা উড়াই চিৎকার করতেছি, ড্রোনটা কাছে আসলো। তার 5-7 মিনিট পরে একটা ছোট প্লেন আসছে না, ছোট প্লেন 10-12 সিটের হবে, ওই যে প্লেনগুলো থাকে, একটা ওই প্লেন আসলো, আসে অনেক কাছে, ভেতরে মানুষ মতো দেখা যাচ্ছিলো, ছিট আর কি, আসে আমাদের ওপর চক্কর দিয়ে চলে গেল। তো আমরা সবাই তো মোটামুটি একটা আসলো, নিজেদের মধ্যে কনফিডেন্স ফিরে আসলো যে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, রক্ষা করবে। তারপরে আমরা সবাই বসে আছি, আনুমানিক 2 ঘন্টা পর, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর, 1টা 1.5টার দিকে, 2টা বাজবে,
একটা দূর থেকে দেখি একটা রিসিভ শিপ। আমি শুয়েছিলাম, আমি দেখি নাই, আমি টোটালি ক্লান্ত হয়ে গেছিলাম, মোটামুটি ক্লান্ত হয়ে গেছিলাম। ওই যে 2 দিন 2 রাত, টোটাল প্রায় 3 দিন কোনো ঘুম নাই, খাওয়া নাই, একটা খেজুর খাইছি আর 3টা রুটি আনুমানিক, ছোটো ছোটো পাউরুটির মতো, আর খবজা আছে ওই খবজা খাইছি, এটাই খাওয়া, আর একটু পানি। তো বোর্ডের মধ্যে কোনো পোশাক পরা নাই, অমনি বসে রিসিভের বোর্ডে উঠছিলাম, ঠিক তখন পোশাক করছিলাম, আর হচ্ছে বোর্ডে রিসিভ হওয়ার ওই যে যখন রিসিভ শিপ দেখি তার 1 ঘন্টা আগে পোশাক করছি। টোটাল আনুমানিক 54-55 ঘন্টা পোশাক না করেছিলাম, একটা খেজুর গায়ে 3টা রুটি খাইছিলাম। তো যাই হোক, রিসিভ শিপ আসলো, রিসিভ শিপ আসার পরে আনুমানিক ওই যে শিপ না, ছোট ছোট নৌকা, অত দূরে রিসিভ শিপটা থামলো। থামার পর 2টা রিসিভ শিপ থেকে স্পিড বোট নামাই দিল। ওরা আসার পরে আমাদেরকে লাইফ জ্যাকেট দিল। আমরা নিচে যারা শুয়েছিল তারা অনেকেই ক্লান্ত হয়েছিল, হাতে হাতে ধরে উঠালাম, সবার লাইফ জ্যাকেট পরায়ে ওদের নৌকাতে করে রিসিভ শিপে নিয়ে গেল। একেবারে লাস্টে আমি উঠলাম। ওঠার পরে আমাদেরকে রিসিভ শিপে নেওয়ার পরে সবার সাথে হ্যান্ডশেক করলো। যারা খুবই ক্লান্ত তাদেরকে অক্সিজেন দিল, যারা ইমার্জেন্সি ট্রিটমেন্ট প্রয়োজন তাদেরকে ট্রিটমেন্ট দিল, প্লাস আমাদেরকে একটা ব্যাগ দিল। ব্যাগ দেওয়ার পরে ব্যাগের মধ্যে 1 সেট জামা কাপড় ছিল, কিছু চকলেট ছিল, বাদাম ছিল, এগুলো দেওয়ার পরে আমাদেরকে গোসলের জায়গা দিল। গোসল করার পরে তো তখন ঘড়িতে টাইম দেখলাম আনুমানিক 3:30-4টা বাজে। হিসাব করে দেখলাম 58 ঘন্টা টোটাল আমরা সমুদ্রের মধ্যে ছিলাম। 2 দিন 2 রাত আরও 1 দিনের অর্ধেক, 58 ঘন্টা সমুদ্রের মধ্যে থাকলাম। আর সেম এইভাবে আকাশের দিক তাকায় সমুদ্রের লবণ পানি মুখে পড়ছে। তো তখন ওই গোসল করছি না, মুখে আর হাত দিতে পারি না, মুখ এত পরিমাণ জ্বলতেছে। পরের দিন রাত্রে ওইখানে তো যে ঘুমাইলাম, ওইখানে সন্ধ্যায় 3টার দিকে গোসল করে ওই চকলেট খাইয়ে বাদাম খাইয়ে ঘুমাইলাম। সন্ধ্যার দিকে খাবার দিল, খাবার দেওয়ার পরে বাসায় মেসেজ দেওয়ার জন্য নাম্বার নিল আমাদের বাড়িতে জানানোর জন্য। তো রাত্রের খাবার রিসিভ শিপে দিল, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। পরের দিনে আয়নার দিকে তাকাই দেখি মুখ পুরো কালো হয়ে গেছে, পুরে কালো ছবি উঠাইলাম। তো রিসিভ শিপে আরও 2.5 দিন ছিলাম, 2 দিন আরও 1 দিনের অর্ধেক। এই যে আমাদের সাথে এরাও একসাথে ছিলাম আমরা। তো রিসিভ শিপে 2.5 দিন থাকার পরে 13 তারিখ বেলা 11টার দিকে আনুমানিক আমাদের রিসিভ শিপটা ইতালির বারি শহরে, এই যে এর হয়তো পাশেই এই পয়েন্টটাতে এসে থামে। তো থামার পরে আমাদেরকে সেখান থেকে মেডিকেল করার পরে আমাদেরকে নাম ঠিকানা নেওয়ার পরে সারাদিন ওইখানে বসায় রাখে। ওদের প্রসেসিং আছে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে। তো আমাদেরকে ক্যাম্পে নিয়ে যায় সন্ধ্যার দিকে। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে রুমে থাকতে দেওয়ার পরে তারপরে আমাদের কাছে তো কোনো ফোন ছিল না, ফোন তো আগে থেকেই নিয়ে নিছিল। যারা এখানে পুরাতন বড় ভাই আছে তাদের ফোন নিয়ে আমরা বাড়িতে যোগাযোগ করি। প্রায় 15 দিন পরে, আনুমানিক 15 দিন হয়তো 12-13 দিন পরে মায়ের সাথে কথা বলি, বাড়িতে আব্বু আমার সাথে কথা বলি। তো এখন এই যে আলহামদুলিল্লাহ ক্যাম্পে আসি, এই ঘুরতে আসলাম, একটু ভাবলাম সবার সাথে শেয়ার করি। আমি যে গল্পটা শেয়ার করলাম একেবারেই সামান্য জিনিস তুলে ধরলাম। এর মধ্যে প্রতিটা ঘন্টায়, দিনে, সপ্তাহে, মাসে কি মানে খাওয়া দাওয়া, ঘুম, কোনো কিছুই ঠিক ছিল না, কষ্টের মধ্যে ছিলাম। আর আমাদের থেকেও লিবিয়াতে যারা আসে আমরা আনুমানিক 5% কষ্ট করছি, 5%। আর এই ছেলেগুলো আছে যারা মাফিয়ার ক্যাম্প গেছে, পুলিশের জেলে গেছে, এবং এমনও আছে 6 মাস 7 মাস 8 মাস 6 মাস 7 মাস 1 মাস মাফিয়ার কাছেও থাকছে। ওই ছেলেটাই, এরকম আরও অনেকে আছে। পুরো শরীরে চুলকানিতে শেষ করে দিছে, টাকা গেছে, মাফিয়ার মার খাইছে। আলহামদুলিল্লাহ আমরা বেঙ্গালি থেকে সরাসরি গেম করে আসছি। অনেকটা জার্নি কম করতে হয়েছে, গাড়ির টিকির মধ্যে আমাদেরকে পড়ে নাই। তারপরে খাবারের কষ্ট করছি, তবে অল্প কিছুদিন, হয়তো আনুমানিক হয়তো 2 মাস 1.5 মাস, আর 15 দিন তো সৌদি আরব ছিলাম, ওইখানে আলহামদুলিল্লাহ ভালো কিছু ছিল। তো এই ছিল ছোট্ট কাহিনী। আর যদি এরকম কাহিনী আমার মতো আরও এরকম লিবিয়া দিয়ে ইতালি আসার কাহিনী শুনতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, রেসপন্স দিবেন। যারা আমার থেকেও ভয়ঙ্কর পরিবেশের সম্মুখীন হয়েছে তাদের গল্প ভিডিও করে, এরকম আরও অনেকে আছে, তাদের গল্প শোনাবো। আর ইনশাল্লাহ বিভিন্ন পরিবেশের ভিডিও ব্লগ নিয়ে, মালয়েশিয়াতে যখন ছিলাম টুকটাক ব্লগ করতাম, এখনও করবো ইনশাল্লাহ, সবাই সাপোর্ট করবা। তো এই ছিল ভিডিও। এখন আসি ক্যাম্পে,
কাগজ হইতে হয়তো সময় লাগবে, প্রথম ডকুমেন্ট হইতে, ডকুমেন্ট ছাড়া তো ইতালিতে কাজ করা যায় না। বসে আছি ক্যাম্পে, ক্যাম্প সব কিছু বহন করতেছে। তো সবাই ভালো থাকবা আর দোয়া করবা আমাদের জন্য, যাতে আমাদের ডকুমেন্ট আর কাজ, ইতালি জীবনটা যাতে আমাদের সহজ হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই শেষ করতেছি। ভিডিওটা অনেক লম্বা হয়েছে, লম্বা করার জন্য সরি। আর বিভিন্ন ইনফরমেশন জানার থাকলে কমেন্ট করবা, ছোট ছোট হয়তো 5 মিনিটের ভিডিও, কমেন্টের উপর নির্ভর করে যারা কমেন্ট করবা তাদের কমেন্ট দেখে সেই টপিক নিয়ে 5 মিনিট হয়তো 2 মিনিটের ভিডিও করে ছাড়বো, যতটুকু আমি জানি বা অন্যদের থেকে জানে। কারণ আমি এমন না যে আমি ইতালিতে আসার এই যে কিছুদিন হয়েছে অনেক কিছু শিখে ফেলছি, বিষয়টা এমন না। তবে পুরাতন যারা আছে তাদের থেকে গল্প শুনে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, যতটুকু পারি হেল্প করবো ভিডিওর মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।